আমরা বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমানের সাহেবের আমরা ধন্যবাদ জানাচ্ছি যে কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে উনি জাকাত নিয়ে, জাকাতকে কিভাবে বর্তমানে আমাদের বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পারফেক্টলি কাজে লাগানো, এই যে চিন্তা করেছেন, এটা আলহামদুলিল্লাহ অ্যাপ্রিসিয়েবল। কে করছে এই চিন্তা? এই যে শুরুতেই মানে আপনার ইন্টারেস্টটা আপনি বহিঃপ্রকাশ করেছেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। এবং আমাদের উলামায়ে কেরাম, সকল ঘরানার উলামায়ে কেরামের প্রতি আমাদের বিশেষ থাকবে, অনুরোধ থাকবে, আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট, যেমন আমরা তো এক্সপার্ট না, আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট তারা কয়েকজন ঐক্যবদ্ধ হয়ে, ঠিক আছে, একটা প্রস্তাবনা যে জাকাতগুলো ট্যাক্সেশন এবং জাকাত, প্রথম বিষয় হচ্ছে আমরা যারা জাকাত দিব বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীগণ, তাদেরকে ট্যাক্সেশনের ক্ষেত্রে আমাদেরকে কি দিতে হবে? শিথিলতা দিতে হবে। কারণ একই বছরে তারা 2টা ট্যাক্স যদি দিতে যায় তাদের ক্যাপিটাল নিয়ে টানাটানি পড়ে যাবে, বুঝতে পেরেছেন? সেই কারণে ট্যাক্সেশনের ক্ষেত্রে তাদেরকে শিথিল করতে হবে, তাদেরকে ডেকে বলতে হবে যে আপনি একটা দিবেন, জাকাত দেন। এখন জাকাতটা কিভাবে হবে সেটার পুরো একটা ইনফ্রাস্ট্রাকচার আমরা রেডি করি, জাকাত বোর্ড করি, সেটা স্বচ্ছতা নির্ধারণ করি, ডাটাবেসগুলো তৈরি করি। মালয়েশিয়া এবং সৌদি আরবের মধ্যে জিনিসগুলোকে ডেভেলপ কিভাবে করছে সেটা চিন্তা করি। আমাদের যারা এক্সপার্ট আছে তাদেরকে ডাকি আমরা 2-3টা বিষয়, জাকাতের কালেকশন, সেটার মধ্যে স্বচ্ছতা, অতঃপর সেটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের বোধহয় ধর্মই একমাত্র ধর্ম যারা জাকাত কালেকশন, অতঃপর জাকাতের ডিস্ট্রিবিউশন। আর আজীব বিষয় হচ্ছে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে শব্দই ব্যবহার করেছেন জাকাত। জাকাত শব্দের সাথে পবিত্রতা, পিউরিফিকেশন এবং গ্রোথ, 2টা জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িত। গ্রোথ এবং পবিত্রতা, আপনি দেখেন শব্দের মধ্যে কি প্রেস্টিজ ইস্যু করেছেন, যাতে কেউ এই জিনিসটাকে আন্ডারএস্টিমেট করতে না পারে। অর্থাৎ জাকাতের মধ্যে আপনার মনে হচ্ছে জাকাত দিয়ে আপনারা যেভাবে, আমাদের অনেক ব্যক্তি দেখবেন, আল্লাহ সবাইকে শেফা দান করুক, যারা ওই কিডনির জন্য করে, কি বলে এটারে, রক্ত গ্রহণ করে, ডায়ালিসিস করে। ডায়ালিসিসে কি হয়? আপনার রক্তগুলো নেয়, সেটাকে পিউরিফাই করে, করার পরে আবার আপনাকে দিয়ে দেয়। এরকমই তো হয় যতটুকু আমি বুঝি গরিব মানুষ হিসাবে। জাকাতও হচ্ছে অনেকটা ডায়ালিসিস সম্পদের, আপনার পুরা সম্পদকে, ঠিক আছে, পবিত্র করে আবার আপনার পকেটে দিয়ে দিচ্ছে। এবং এটার সাথে একটা গ্রোথ জড়িত। এই যে গ্রোথ, এটাকে আমরা উলামায়ে কেরাম, যেহেতু আমরা ফাইন্যান্স বুঝি না, আমরা এটাকে বরকতের মধ্যে সীমাবদ্ধ রাখি, বারাকা, ব্লেসিংস। কিন্তু এই গ্রোথটা, এটা তো ফাইন্যান্সিয়াল টার্ম, আমি যদি ভুল না করি, এটাতে গবেষণা করবে তো অর্থনীতিবিদরা, তারাই আমাদেরকে বলবে জাকাতের মধ্যে যে আমার নবী গ্রোথের কথা বলেছেন, সেই গ্রোথটা আমাদেরকে একটু বুঝিয়ে দেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রত্যেক জিনিস, আমাদের এই জমিটা এত বেশি মানে উর্বর, ঠিক আছে, মেধা প্রডিউস করার ক্ষেত্রে, সেটাতে কারো কোনো দ্বিমত নাই। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছেলেরা যখন আসেন, আমাদের ছেলেরাই মূল স্কলারশিপগুলো গ্রহণ করে, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ব্রেইনগুলো ব্রেইন, এটাকে বলে ড্রেইনাইজেশন অফ ব্রেইন, মানে ব্রেইনগুলো ড্রেইন করে আমরা এখানে নিয়ে আসার জন্য আমরা কি করি? সামাজিক এবং রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি করি। ঢাকা ইউনিভার্সিটিতে ভিপি নিয়োগ হয়েছে, বুঝতে পেরেছেন? তো ভিপি নিয়োগ হয়েছে সেটা কি রাষ্ট্রের জন্য, মানে ও রাষ্ট্রের পলিটিক্সের মধ্যে জড়িত হওয়ার জন্য? সে ঢাকা ইউনিভার্সিটির জন্য। কিন্তু আপনি দেখেন রাত দিন পেপারগুলো এভাবে তাদেরকে হাইলাইট করে, তারাও মনে করতে বসেছে যে তারা আসলে ভিপি না, তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি ইউনিভার্সিটির ভিপি, ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি, ওয়াই ইউ টকিং অ্যাবাউট দি মডার্ন পলিটিক্স অফ দ্য পলিটিক্স অফ বাংলাদেশ? আপনার দরকার কি? আপনি এখানে ইন্টারফেয়ার করবেন কেন? আপনি ইউনিভার্সিটির ভিতরে থাকেন, এরপরে 1 বছরের মধ্যে আমাকে জানান দেন আপনি কি কি কাজ করেছেন ইউনিভার্সিটির উন্নয়নের জন্য। ভিপির গরমের জন্য ঢাকা মানে ইউনিভার্সিটির শিক্ষক পর্যন্ত রাস্তায় চলতে দ্বিধাবোধ করে। বড় আজীব দেশ, আপনারা বুঝতে পেরেছেন? আর রাত দিন মিডিয়াগুলোকে হাইলাইট করে, অমুক ভিপি ইউনিভার্সিটির মধ্যে থাকেন, স্টে ইন দ্য ইউনিভার্সিটি। আপনাকে কে বলেছে ইউনিভার্সিটির বাইরে আসতে? আপনারা বলে, আমি যে আপনাকে ভোট দিয়েছি কি জন্য ভোট দিয়েছি? বাংলাদেশের জন্য না,
আমি ইউনিভার্সিটির জন্য আপনাকে ভোট দিয়েছি। যাই হোক, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, মানে কপি পেস্টের মধ্যে বোধহয় চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু আমরা কপি পেস্ট করতে হয় না। আল্লাহ আমাদেরকে মেধা দান করেছেন, আমরা ইচ্ছে করলে এটা ইউজ করে অনেক কিছু করতে পারি। তো আমরা ওই যে গভর্নমেন্ট, আমরা কি করেছি, ট্যাক্সেশনের রুলগুলা নিয়েছি। ট্যাক্সেশনের রুল গত 60, 70, 80 বছরে আপনি যে কোনো একজন এক্সপার্টকে জিজ্ঞেস করে দেখেন। ইংল্যান্ড ছেড়ে আসার পরে আমাদেরকে যে ট্যাক্সেশনের কোড দিয়ে এসেছে, সেখানে যে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে, আমাদের জাতিকে সামনে রেখে, আমাদের মেন্টালিটিকে সামনে রেখে এখানে যে কোনো পরিবর্তন করব, সে মেধার লোকে আমাদের নাই, অবশ্যই আছে, কিন্তু করে নাই। আমরা বসে থাকি ইংল্যান্ডের মধ্যে কখন তারা পরিবর্তন করবে, আমরা এখানে এসে কপি পেস্ট করি। ট্রাফিক লর মধ্যে কি আমরা কোনো এইখানে অ্যামেন্ডমেন্ট করার জন্য, সংশোধন করার জন্য, এটাও কি আমরা আমেরিকা ইংল্যান্ডের জন্য বসে থাকতে হবে? বুঝতে পেরেছেন? তো আমরা জাতিগতভাবে আমাদের সম্মান রইল কই আর? কপি পেস্ট করতে এমন অবস্থা হয়ে গেছে, একটা ট্রাফিক ল, এই ট্রাফিক লর মধ্যে আমাদেরকে কপি পেস্ট করতে হয়। ঠিক এই জায়গার মধ্যে মানে জাকাতের মতো একটা বিশাল খাত পাত্তাও দেই নাই। আমরা সাধারণত আমরা ঘরে বাইরে সব জায়গায় বলি, না আমরা টাকা পয়সা আমার তেমন একটা ইয়া নাই, আমি কোন রকম দুনিয়া থেকে চলে যেতে পারলে হয়। না, আপনি দুনিয়া থেকে চলে গেলে এই যে মুসলিম কমিউনিটি, হ্যাঁ, এই ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে, ইউরোপের মধ্যে এত বড় বড় মসজিদ, যেমন এখানে আমেরিকার মধ্যে আপনি $1 মিলিয়ন নিচে কোনো মসজিদ নাই। আপনি শুধুমাত্র যদি চাকরি করেন, চাকরি করে আপনি কাজগুলো করতে পারবেন না। চাকরি করে হ্যান্ড টু মাউথ হবে, ব্যবসা লাগবে। তোর মধ্যে আবার আমরা ওয়াজ তকরিরের মধ্যে ব্যবসায়ীদেরকে একটা খোঁচা মারি, হ্যাঁ, টাকা থাকলে হয়, টাকা না থাকলে এগুলা বলি, কিন্তু আবার ওনাদের টাকা দিয়ে আমরা সার্ভাইভ করি। মসজিদ প্রতিষ্ঠা করলে ওনাদের কাছে যাই, মাদ্রাসার জন্য ওনাদের কাছে যাই, স্কুলের জন্য ওনাদের কাছে যাই, কোনো হসপিটালের জন্য ওনাদের কাছে যাই, কিন্তু আবার মাহফিলের মধ্যে ওনাদেরকে খোঁচা দিয়ে কথা বলি। জিনিসগুলো, এই বিষয়গুলোর জন্য আমাদের সামগ্রিকভাবে সমাজের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা, এই বিষয়ের পরে আমি আরেকটা জায়গায় আমাদের কনসেপচুয়াল ক্লারিটির প্রয়োজন আছে বলে মনে করতেছি, সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদের বারিক সাল্লাম। জাকাতের সময় যখন আসে, আমরা কি করি, আমরা নিজেরা একটা হিসাব করে ফেলি। তার আগে আপনারা মনে রাখবেন, জাকাত মুসলিম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের একটা ইনকাম হওয়া প্রয়োজন না? রাষ্ট্রের খরচগুলো, রাষ্ট্রের মধ্যে কি কি জিনিস প্রয়োজন? রাষ্ট্র চলার জন্য একটা বাজেট প্রয়োজন, বাৎসরিক একটা বাজেট প্রয়োজন, রাষ্ট্রের টাকার প্রয়োজন, রাষ্ট্রের রোড গার্ড, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, স্কুল, মাদ্রাসা, মসজিদ, এগুলা ডেভেলপ করবে। রাষ্ট্র বহির্বিশ্বের সাথে সম্পর্ক রচনা করবে। রাষ্ট্রের দারিদ্র্য বিমোচন করবে। রাষ্ট্র লেস সিগনিফিকেন্ট ডিসঅ্যাডভান্টেজ, যারা ডেস্টিটিউট ক্লাস, তাদেরকে সহযোগিতা করবে। রাষ্ট্র হঠাৎ করে ন্যাচারাল ডিজাস্টারে ক্ষয়ক্ষতির জন্য রাষ্ট্রের টাকা প্রয়োজন। অর্থাৎ রাষ্ট্রের খাতগুলো আপনি চিন্তা করেন, রাষ্ট্রের কোন কোন জায়গায় টাকার প্রয়োজন। রাষ্ট্রের কি 1-2 টাকা দিয়ে হবে? রাষ্ট্র যদি চাই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে, একটা এয়ারপোর্ট করবে, ঠিক আছে, হাজিদের জন্য বিশেষ ব্যবস্থা করবে, রাস্তাঘাট করবে, স্কুল করবে, ইউনিভার্সিটি করবে, হসপিটাল করবে, তাইলে রাষ্ট্রের একটা বিশাল অ্যামাউন্ট দরকার। সেই অ্যামাউন্টটা রাষ্ট্র কোত্থেকে ম্যানেজ করবে? রাষ্ট্র কি ব্যবসা করবে? ব্যবসা রাষ্ট্রের জায়গায় করবে, কিন্তু রাষ্ট্রের ইনকামের, মুসলিম রাষ্ট্রের, মুসলিম দেশের, ইসলামী রাষ্ট্রের ইনকামের মূল সোর্স হচ্ছে জাকাত। এখন আমি আসি আপনাদের উপর। জাকাত এটা যখন বলি, সবার মনের ভিতর একটা নেগেটিভ, মানে এটা একটা খারাপ টাকা, এই টাকা নেওয়া যাবে না। সাধারণ দেশ যেটাকে জাকাত ট্যাক্স বলে, মুসলিম উম্মতের অনেক স্কলার অনেকেই জাকাতকে ট্যাক্স বলেন নাই, অনেকে ট্যাক্স বলেছেন, কিন্তু মানে যেমন ডক্টর হামিদুল্লাহর মতো ব্যক্তি, বড় বড় উলামায়ে কেরাম, আমার দৃষ্টিতে ট্যাক্স বলতে কোনো অসুবিধা নাই। এটা আমরা যেভাবে গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করি, ঠিক আছে, এটা মুসলিম রাষ্ট্রের ট্যাক্সেশন। বর্তমানে যদিও আমরা সেটা নিজেরা দেই, ইন্ডিভিজুয়ালি দেই, কিন্তু আপনি যদি আমার নবীর জমানা থেকে শুরু করেন, আপনি দেখবেন রাষ্ট্র এই ট্যাক্সটা আদায় করত আমার নবীর জমানায়। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আপনারা
আমার নবীকে দিতেন এমন জিনিস যদি আমাকে দিতে অস্বীকার করেন, সেটা যদি উটের রশিও হয়, আমি জেহাদ ঘোষণা করব। তাইলে তারা কিন্তু জাকাত পিলার অস্বীকার করে নাই, সরকারকে জাকাত দিতে অস্বীকার করেছে। অনেক উলামায়ে কেরাম সেটাকে এভাবে ইন্টারপ্রেট করেছেন। তাইলে জাকাত গ্রহণ করত রাষ্ট্র, এটা রাষ্ট্রের হক, এটা রাষ্ট্র আপনার থেকে আদায় করবে, এবার রাষ্ট্র ব্যয় করবে। সাহাবায়ে কেরামের জমানায়ও সেরকম ছিল, তাবেঈনের জমানা, তাবে উত্তাবেঈন, উমাইয়ার সময়কালে, আব্বাসির সময়কালে, তারপরে এই তুর্কির সময়কালে। পরবর্তীতে বেশ কিছু অরাজকতার কারণে মুসলমানদের ফল ডাউন, কেউ কেউ বলেছে উসমানে গনির জমানা থেকে শুরু হয়েছে, ডক্টর হামিদুল্লাহ সাহেব ওইটা বলেছেন, কিন্তু অনেক উলামায়ে কেরাম সেটা মনে করেন না। পরবর্তীতে মুসলমান এক্সপানশন হয়েছে, মুসলমানদের মধ্যে খেলাফত সিস্টেম ভেঙে গেছে, জাকাত নেওয়ার মতো রাষ্ট্র আর সেই অর্থে ছিল না। পরে এখন মুসলমানদের তো জাকাত তো ইবাদত, ফরজ, এটা তো দিতেই হবে। তখন আমরা কি করেছি? রাষ্ট্রের অনুপস্থিতিতে ইন্ডিভিজুয়ালি আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। যখন থেকে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি, তখন থেকে আমাদের এখানে ফল ডাউন হয়েছে। এরপরে উলামায়ে কেরাম সেই অর্থে হয়তো আমাদেরকে এই জায়গার মধ্যে রিসার্চ বন্ধ হয়ে গেছে। গত 200-300 বছরে এই ফিল্ডের মধ্যে কোনো রিসার্চ হয় নাই। আমরা যখন ফিকার মধ্যে জাকাত পড়ি, তখন জাকাতের অর্থ পড়তে পড়তে আমাদের পুরা বছর চলে গেছে। জাকাতের অর্থ কি, মাল কাকে বলে, মূল জায়গা মানে বর্তমান প্রেক্ষিতে মানুষের দারিদ্র বিমোচনে, রাষ্ট্রের উন্নয়নে, মুসলিম সমাজের উন্নয়নে জাকাতের যে খাতগুলো, সেগুলোকে আমরা এক্সপান্ড কিভাবে করতে পারি, মডার্ন ডের সাথে রিলেট কিভাবে করতে পারি, এই ব্যাপারে কোনো রিসার্চ হয় নাই। আমরাও যখন মাদ্রাসার মধ্যে জাকাত পড়তাম, আমাদেরকে ওই গণ্ডির ভিতরে যেটা আগে ছিল, মানে বর্তমান সময়ের যে এক্সপানশন, সে এক্সপানশনে কেউ রিসার্চও করি না, ছেলেদেরকে কেউ দিক নির্দেশনাও দিতে পারি না, যার কারণে রাষ্ট্রের কাছে অনেক প্রশ্ন, কিন্তু রাষ্ট্রের যারা এই বিষয়ে এক্সপার্ট, তাদের কাছে সেই প্রশ্নগুলোর কোনো উত্তর নাই। কারণ আমরা নির্দিষ্ট বইগুলা পড়ে, কারণ বইগুলো লেখা হয়েছে অনেক আগে, তখন উলামায়ে কেরাম তখনকার সময়ের উপর বেস করে যেই রিমান্ডগুলো ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে। কিন্তু গত 250-300 বছরে তো অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে, মুসলিম স্টেটের ফল ডাউন হয়েছে, আমরা ইন্ডিভিজুয়ালি জাকাত দিচ্ছি, জাকাতের খাত তো আর একটা না। এখন আমরা সবকিছুকে মারপ্যাচ করে ঘুরে ফিরে আমরা শুধুমাত্র স্বর্ণের জাকাত পে করি। কিন্তু আপনারা যদি সত্যিকার অর্থে দেখেন, জাকাত কিন্তু শুধু স্বর্ণের উপরে হয় না। দেখেন আমরা জাকাত, আমি যেমন ক্যাশ সেভিং এর উপর জাকাত, আপনার কাছে যদি ক্যাশ থাকে, ক্যাশ সেভিংস। এরপরে হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার, কারো কাছে গোল্ড আছে, কারো কাছে সিলভার আছে, তাইলে ক্যাশ সেভিংস এর উপরে জাকাত হচ্ছে, গোল্ড এবং সিলভারের উপরে জাকাত হচ্ছে। এবং এখন দেখেন, যাদের উপর বাংলাদেশে প্রচুর লোক আছে যাদের কাছে 100 ভরির উপরে স্বর্ণ আছে, যাদের কাছে 100 ভরির উপরে স্বর্ণ আছে, তাদের উপর জাকাত কতটুকুন হবে লাগু, চিন্তা করে দেখেন। সেই অর্থে কিন্তু আমরা জাকাত পে করছি না। এর পরবর্তীতে জাকাত ট্রেড গুডস, আপনার ট্রেড গুডস এর উপরে জাকাত আছে। আপনি যে ফার্ম করেন, গরুর ফার্ম, ছাগলের ফার্ম, মহিষের ফার্ম করেন, ফার্মের জাকাত আলাদা, সেটার হিসাব নিকাশও আলাদা। সেটা আমরা কি করি, সেটাকে আমরা 2.5% মধ্যে স্বর্ণের মধ্যে নিয়ে আসি। কিন্তু আমার নবীতে স্পষ্ট করে বলে গেছেন, কয়টা গরু থাকলে কয়টা কি দিবেন, কয়টা উট থাকলে কি জাকাত দিবেন। হ্যাঁ, ছাগলের জাকাত কিরকম হবে, মহিষের জাকাত কিরকম হবে, গরুর জাকাত কিরকম হবে, উটের জাকাত কিরকম হবে। কিন্তু আমাদের এখানে, আমাদের এই ফার্ম হাউসের মধ্যে যে জাকাত দিতে হয়, সেই ব্যাপারে আমাদের ধারণাই নাই, আমরা দেইও না। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরো একটা জটিল জিনিস হচ্ছে, যেমন স্টক এবং শেয়ারস, এটার উপর আপনাদের লং টার্ম হোক, শর্ট টার্ম হোক, জাকাত কিভাবে দিবেন। আমি বলতেছি এই খাতগুলো বেড়েছে, এগুলার উপর রিসার্চ প্রয়োজন, এগুলার উপর একটা ইউনিফাইড ফতোয়া আসতে হবে। কিন্তু আমরা মাল কাকে বলে, কিছু টেকনিক্যাল বিষয়ের উপর, যেমন ফকির এবং মিসকিন, আমি জাস্ট আপনাদেরকে বলছি ক্লাসের মধ্যে কি কি জায়গায় আমরা সময় লস করেছি। ফকির কাকে বলে, এটার উপর আমরা 2-3 দিন ব্যয় করেছি। মিসকিন কাকে বলে, এটার উপর আমরা 2-3 দিন ব্যয় করেছি। মূল জায়গার রিসার্চটা হয় নাই। যখন মূল জায়গার রিসার্চ হয় না, আমাদের সেকুলার সোসাইটির মধ্যে কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে। সেই প্রশ্নগুলো যখন আমাদেরকে করা হয়, আমরা ট্রেডিশনাল লোক সেই প্রশ্নগুলার, রেশনাল প্রশ্নগুলার উত্তর করতে পারি না।
আমরা সোসাইটিকে আমার নবীর দেওয়া এক আজিম এই বিধান, জাকাতের বিধান, সেই বিধান থেকে আমরা সোসাইটিকে ঠিক যেভাবে সহযোগিতা করা প্রয়োজন, সোসাইটিকে যেভাবে আপলিফটমেন্টের প্রয়োজন ছিল, সেটা আমরা সেই অর্থে করতে পারি না। এবং আমরা দেখেন এখন আমি কি কি খাতের কথা বলেছি, এর পরবর্তীতে যেই জিনিসটাকে, যেমন শেয়ার গুডস, এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা লং টার্ম হোক শর্ট টার্ম হোক, এগুলো বিস্তারিত বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমি সেই দিকে চাচ্ছি না। আমি বাইরে থেকে কিছু জিনিস আপনাদেরকে দিয়ে আমি চাচ্ছি যে কনসেপ্টের মধ্যে একটা ক্লারিটি আসুক, যে জাকাত আসলে কি, কোন কোন জায়গায় সেটা ব্যয় করতে হয়। আচ্ছা, এর পরবর্তীতে আপনি দেখেন এগ্রিকালচারাল প্রডিউস, আমরা চাষাবাদ করি না, আমাদের এখানে কিন্তু কোনো চাষি জাকাত দেয় না। চাষাবাদের জাকাত কিন্তু স্বর্ণের 2.5% নিয়ে গেলে হবে না। আপনার যে ল্যান্ড প্রডিউস, আপনার ভেজিটেবল, আপনি শাক করেন, আমাদের ওখানে যারা বর্তমানে আমাদের গ্রাম পর্যায়েও শাকসবজি করেন, আপনারা চিন্তা করে দেখেন শাকসবজির উপর কোনো জাকাত আছে কিনা। শাকসবজির ভেজিটেবলের যে জাকাত, সে জাকাত কিন্তু ভিন্ন। সেই জাকাতের মধ্যে যেমন 1/10 অথবা 1/20, 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, 1/20 কখন, 1/10 কখন, যখন আপনি পানি, এই যে আপনি ইরিটেশন করেন, আপনি ওখানে পানি দেন, সেই পানি যদি ন্যাচারাল হয় তখন আপনি কি দেবেন, 1/10, 10 ভাগের 1 ভাগ দেবেন। যদি সেই পানি এবং লেবার খরচ যায় তখন আপনি 20 ভাগের 1 ভাগ দেবেন। এবং আপনার টোটাল এই ল্যান্ড প্রডিউস, যদি যেমন শাক করেছেন, কপি এগুলোর কি বলে, ক্যাবেজ করেছেন, ফুলকপি করেছেন, বেগুন করেছেন, যেটাই করেন, আমাদের এখানে এটা বিস্তর পর্যায়ে করা হয়, শাক করা হয়, বেগুন করা হয়, যার ল্যান্ড প্রডিউস যেটা আপনারা হিসাব করে নেন, সেটার উপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াসাক দিতে হবে। 5 ওয়াসাক আপনি যদি এগুলো, এটা এনশিয়েন্ট মেজারমেন্ট, আপনি যদি সেটাকে মডার্ন ডে মেজার করেন, ওলামা ইকরাম বলছেন যে এটা অ্যাপ্রক্সিমেটলি 653 কিলোগ্রাম, 653 কিলোগ্রাম যদি আপনার ল্যান্ড প্রডিউস হয়, সেটার উপর আপনি জাকাত দেবেন, হয় 10 ভাগের 1 ভাগ নতুবা 20 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ দেবেন যদি আপনি লেবার খরচ যায় এবং পানি সেচ করার সময় আপনি সেটা বৃষ্টির পানি বা খালের যে ন্যাচারাল পানি সেটা ব্যবহার করেন, আপনি টাকা খরচ করেছেন, তখন আপনি 10-এর 1 দিবেন, 20-এর 1 দিবেন। আর যদি ন্যাচারালি হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেটাকে আপনি 10-এর 1 দিবেন, ওসর যেটাকে বলি। তাইলে এটা হচ্ছে এগ্রিকালচার প্রডিউসের ক্ষেত্রে আমরা এই বিষয়টা অ্যাপ্লাই করব। আপনি দেখেন, তাইলে স্বর্ণের হিসাব, ক্যাশ সেভিংস, ট্রেড, ইন্ডাস্ট্রির হিসাব, এরপরে ল্যান্ড প্রডিউসের হিসাব, এগুলো হচ্ছে আপনি মানে জাকাত, এই জিনিসগুলোর উপর জাকাত ওয়াজিব হয়। এখন আপনি দেখেন, আমরা যারাই জাকাত দেই, আমরা শুধুমাত্র স্বর্ণের হিসাব করি, গ্রামেও স্বর্ণের হিসাব করে, যেই জায়গার মধ্যে আমাদের মানে চাষবাস করা লোক বেশি থাকে সেখানেও আমরা স্বর্ণের হিসাব করি। আমরা এই জায়গার হিসাবের মধ্যে মেইনলি 3টা জিনিস বলকে, ট্রেডস, এটার উপর আমাদের কোনো আলোকপাত হয় না। ল্যান্ড প্রডিউস, মানে আমরা কৃষি কাজে জমিন থেকে যেগুলো উৎপাদন করি, সেটার উপর জাকাতের কোনো আলাপ হয় না। এর পরবর্তীতে আমাদের যেই স্টক, অর্থাৎ কি বলে, আমাদের যে গরু ছাগল, এটার ফার্মিং, এটার উপর জাকাতের কোনো হিসাব নেই, ওখানে কিন্তু স্বর্ণের হিসাবে হবে না। আমার নবী স্পষ্ট করে বলে গেছেন, আপনার কাছে কয়টা উট থাকলে আপনি কিভাবে জাকাতটা দিবেন, এখানে স্বর্ণের হিসাব না। কয়টা গরু থাকলে জাকাত কিভাবে দিবেন, উলামা ইকরাম স্পষ্ট করেছেন। কিন্তু সেই জিনিসগুলো আমরা সমাজের সর্বক্ষেত্রে পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব হয়নি। এখন এই বিষয়গুলোর কারণে আমাদের এখানে একটা বিস্তর কাজ বাকি রয়ে গেছে। আমি হাসানরা যদি থাকেন, হাসানরা যদি একটু আনমিউট করেন, নাকি চলে গেছেন আল্লাহ পাক জানেন। এই আমাদের এখানে একটা গবেষণা করার বিস্তর খাত রয়ে গেছে। হাসানরা যদি এই কয়েকজন মিলে, 2-3 জন 4 জন মিলে এই বিষয়গুলা নিয়ে একটা গবেষণা করতে পারে এবং অন্তত এই ফাইল আকারে রাষ্ট্রকেও গিফট করতে পারে, যে রাষ্ট্র জিনিসগুলাকে এভাবে ব্যবহার করতে পারে, এবং সেটা ইন্টারন্যাশনালি অনেক বেশি ডিমান্ড। আমাদের যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো আছে, যেমন মালয়েশিয়া এই ক্ষেত্রে একটা মডেল,
সৌদি আরব এই ক্ষেত্রে একটা মডেল, তারা এক্সপান্ড করতেছে জিনিসগুলাকে। তারা মেইন স্ট্রিম ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনের সাথে জাকাত ব্যবস্থাপনাকে নিয়ে রাষ্ট্রের যে ফাইন্যান্সিয়াল এবিলিটি সেটাকে বাড়াচ্ছে। তো আমাদের ছেলেরা যদি যারা মানে কলেজ মাদ্রাসায় পড়েন, ওনারা যদি এই লেস ইম্পর্টেন্ট টপিকের উপর সময় অতিবাহিত না করে এই বিষয়গুলা নিয়ে গবেষণা করেন, তাহলে আমার মনে হয় এই মানুষও লাভবান হবে, মুসলমান সমাজও লাভবান হবে, সরকারও লাভবান হবে। আরেকটা বিষয়, ইয়া আল্লাহ, আমাদের এখানে জাকাত, যেমন এটা বড় আজীব, পৃথিবীর অন্যান্য কালচারের মধ্যে ট্যাক্স কিভাবে নেবে সেটা সুন্দর করে বর্ণিত আছে, কিন্তু ট্যাক্সের টাকাগুলা কিভাবে খরচ করবে সেটা ক্লিয়ার কাট, ক্যাটাগরিক্যাল ওই আন্দাজে বর্ণনা নাই যে আন্দাজে মুসলমানরা বা আমাদের ধর্মের মধ্যে যে আন্দাজে বর্ণনা হয়েছে, সেই আন্দাজে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ, কোনো কালচারে, কোনো রাষ্ট্রে এই অর্থে জিনিসগুলো এভাবে ক্যাটাগরিক্যালি বর্ণনা হয় নাই। আমাদের ধর্মের মধ্যে ট্যাক্স কিভাবে নিবেন সেটার যেমন বর্ণনা এসেছে, অনুরূপভাবে ট্যাক্সের টাকাগুলো কিভাবে খরচ করবেন, কোন কোন খাতে খরচ করবেন সেটা ক্লিয়ার কাট। আর এখানে একটা চমৎকার ইন্টারেস্টিং কথা আমি আপনাদেরকে বলি, স্বচ্ছতার জন্য আমার নবী কি কাজ করেছেন দেখেন। স্বচ্ছতার জন্য আমরা এক অ্যাঙ্গেল থেকে দেখেছি, আমি চাচ্ছি জিনিসটাকে আরেক অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে বলতে। আলে বাইতে রসুলের উপর আমার নবী জাকাত নেওয়াটাকে হারাম করেছেন। কতদিন পর্যন্ত হারাম ইয়া রাসূলুল্লাহ? যতদিন আলে রসুল থাকবে ততদিন হারাম। মানে জনগণের ট্যাক্সেশনের টাকাটা শুধু আমার যারা পরিবার আজকে গ্রহণ করবে না সেটা না, কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত আমার পরিবারের লোকজন জনগণের এই ট্যাক্সের টাকায় হাতও দিতে পারবে না। ক্যান ইউ ইমাজিন? আমরা এক অ্যাঙ্গেল থেকে দেখেছি, এটাকে আপনারা এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করে দেখেন। মানে রাষ্ট্রীয় কোষাগার, জনগণের সম্পদের প্রতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ স্বচ্ছতা এস্টাবলিশ করেছেন, যেটা মানুষ স্বপ্নের মধ্যেও কল্পনা করতে পারবে না। আমার নবী সেটাকে বাস্তবে অ্যাপ্লাই করেছেন, এস্টাবলিশ করেছেন, কন্টিনিউ করেছেন টিল টুডে, আজকের দিন পর্যন্ত। সেটা আমরা মনে করি মানে আমাদের একটা হিসাব হচ্ছে মানে জাকাতের টাকা একটা খারাপ জিনিস, সেই জন্য আমার নবী নিষেধ করেছেন, সেটা না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বলেছো কি জাকাত? আমাদের এখানে জাকাতটাকে এত আন্ডার এস্টিমেট করা হয়, মানে এটা একটা খারাপ টাকা, এটা আনটাচেবল, এটা ধরা যাবে না। না, এরকম না। আমাদের উন্নত বিশ্বে, ইংল্যান্ডে, আমেরিকাতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা থাকে, যাদের ইনকাম কম, তারা গভর্নমেন্ট থেকে একটা ফ্যাসিলিটি নেয়, সেটাকে লো ইনকাম বেনিফিট বা লো ইনকাম ফ্যাসিলিটি বলে। লো ইনকাম ফ্যাসিলিটি আমাদের যেমন আমেরিকার মধ্যে, আমাদের বাংলাদেশে আমরা যারা থাকি, আমরা অনেক লোক আমরা এই ফ্যাসিলিটিটা গ্রহণ করি। কেন? কারণ এখানে রাষ্ট্রের যেই বিভিন্ন অর্গান অথবা রাষ্ট্র এখানে জীবন পরিচালনার জন্য যেই পরিমাণ টাকা প্রয়োজন, হয়তো সেই পরিমাণ টাকা আমাদের কাছে নাই, অথবা থাকলেও আমরা গ্রহণ করি, কিন্তু আমরা গ্রহণ করি। আমরা এই টাকাটা গ্রহণ করতে আমরা হেজিটেট করি না। কারণ কি? কারণ হচ্ছে এটা রাষ্ট্রের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। একই ব্যক্তিকে যদি আপনি জাকাত দেন, সেই ব্যক্তি জাকাতের টাকা নিবে না, কারণ তার দৃষ্টিতে জাকাতের টাকা নেওয়া যাবে না, ট্যাক্সের টাকাটা নেওয়া যাবে। এই যে আমরা একটা মানে এটা 1-2% কথা বলতেছি না। আমাদের বাংলাদেশি লোক, পাকিস্তানি লোক, ইন্ডিয়ান লোক এবং আমাদের মুসলিম কান্ট্রিগুলোর লোক, নন মুসলিম কান্ট্রি লোক, আমি নন মুসলিমের কথা বলছি না, শুধু মুসলিম দেশের কথা বলছি। আমরা ইংল্যান্ডে থাকি, আমেরিকাতে থাকি, ডেনমার্কে থাকি, পৃথিবীর ওয়েস্টার্ন কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে থাকি। আমরা গভর্নমেন্ট থেকে একটা ফেসিলিটি গ্রহণ করি, এবং এই ফেসিলিটি গ্রহণ করার সংখ্যাটা অনেক বেশি। আমি এখানে বলতেছি না, সংখ্যাটা অনেক বেশি। এটাকে লো ইনকাম বেনিফিট বলে। কিন্তু একই ব্যক্তি আবার জাকাত প্রদান করে, ওনাকে যদি বলেন জাকাতের টাকা নিতে, উনি জাকাতের টাকা নিবেন না। আমাদের সেইভাবে আমাদের মনের ভিতরে ঢুকেছে যে জাকাত এটা একটা ঘৃণ্য জিনিস। সেরকম না। রাষ্ট্র যেভাবে ট্যাক্স আদায় করে, এটার মুসলিম রাষ্ট্রের
আমি এটাকে ট্যাক্স বলবো। অনেকেই বলেন নাই, অনেক উলামা ইকরাম বলেছেন, যেমন ডক্টর হামিদুল্লাহর মতো বিশ্ব বরেণ্য মুহাক্কিক আলেম, উনি বলেছেন ট্যাক্স বলতে কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? তাইলে জনগণ আপনার কাছে, আপনি সেটা দয়া করছেন না কারো উপর। জাকাত কিন্তু আপনার দয়া না, জাকাত হচ্ছে রাষ্ট্র আপনার থেকে গ্রহণ করবে, আপনি ইবাদত করবেন, ওই অংশটুকু দিয়ে দেওয়া আপনার উপর ফরজ, আপনি রাখতে পারবেন না সাথে, দিয়ে দিতে হবে রাষ্ট্রকে। ঠিক যেভাবে আপনি ট্যাক্স দেন, যখন আপনি ব্যাংকে জব করেন, সেলফ এমপ্লয়ি হলে অনেক ধরনের ক্যালকুলেশন করা যায়, কিন্তু ব্যাংক তো নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার কাছ থেকে কেটে নিয়ে গেছে, আপনি ফাইট করতে পারবেন না, এটা রাষ্ট্রের অধিকার, রাষ্ট্র আপনার কাছ থেকে নিয়ে নিবে। চলতে চলতে আমি এরকমও এই কথাগুলো বলে ফেলি, পরবর্তীতে সুযোগ পাবো কিনা ক্লাস শেষ হয়ে গেলে। যেমন আমরা ট্যাক্স দেই, আবার জাকাতও দেই। মুসলিম রাষ্ট্রের মধ্যে এই জায়গার মধ্যে দৈন্যদশাগুলো হয়েছে, আমরা এটার উপর কোনো অ্যাটেম্প্ট গ্রহণ করি নাই, আমরা রাষ্ট্রকে কখনো কনভিন্স করার চেষ্টা করি নাই। আমাদের উলামায়ে কেরামের পক্ষ থেকে বারবার যদি রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করা হতো, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, এক ঘরানার আলেম গেলে তো কেউ কনসিডার করবে না। আমরা কিছু ক্ষেত্রে কি সবাই একমত হতে পারি না? আমাদের মধ্যে ভিন্নতা আছে, আমাদের মধ্যে ইন্টারপ্রিটেশনের ভিন্নতা আছে। আমাদের মধ্যে যারা বসতে পারবো, একসাথে বসে আমরা রাষ্ট্রকে জানাই যে এটা মুসলিম রাষ্ট্র, আপনি একটা কাজ করেন, আমরা যেহেতু বছরে 2 বার ট্যাক্স দিতে হয়, একটা রাষ্ট্রের ট্যাক্স, একটা ধর্মের ট্যাক্স, অর্থাৎ জাকাত। সুতরাং আমরা যারা বড় ব্যবসায়ী, আমাদের হয় আমরা জাকাত পরিপূর্ণভাবে আদায় করছি না, অথবা যদি জাকাত আদায়ও করে থাকি সেই অর্থে আমরা জাকাত আদায় করছি না, কারণ আমাদের 2টা ট্যাক্স বছরে দিতে হয়। এটা মুসলমানদের উপর ভারী হয়ে যাচ্ছে। সুতরাং রাষ্ট্রপ্রধান বা আমরা মুসলিম রাষ্ট্র ইচ্ছে করলে এই কাজটা করতে পারি যে মুসলমানদের ব্যবসায়ীরা বছরে শুধুমাত্র জাকাত দিবে, সেটা রাষ্ট্র ইচ্ছে করলে জাকাত বোর্ড গঠন করুক। জাকাত বোর্ডের স্বচ্ছ জাকাত বোর্ড, কোয়ালিফাইড অনেস্ট ভালো মানুষ দিয়ে জাকাত বোর্ড গঠন করা হোক, আমার মতো লোক দিয়ে না। আপনি যাদের পেটে খিদা আছে তাদেরকে দিয়ে যদি জাকাত বোর্ড গঠন করেন, সে তো পরের দিন টাকাগুলো খেয়ে ফেলবে। হয়তো আপনারা মনে করতে পারেন এত সৎ লোক কোথায় পাবো? আমাদের দেশে প্রচুর সৎ লোক আছে, প্রচুর সৎ লোক আছে। আপনি কিছু সৎ মানুষ দিয়ে জাকাত বোর্ডটা গঠন করে তাদের সাথে রেভিনিউ ট্যাক্সেশনের লোক, বিভিন্ন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের লোক, তাদের সাথে একসাথে বসিয়ে আমরা কয়েক মাস যাবত কাজ করলে আমরা একটা ওয়ে আউট বের করতে পারবো যে আমাদের এখানে যারা জাকাত দিবেন, ট্যাক্স একটা হবে, বছরে একটা হবে, আমরা মুসলিম হিসেবে আমরা জাকাত প্রদান করব, যেহেতু এটা আমাদের ইবাদত। এই জাকাতটা আমি কিভাবে প্রদান করব? অথবা রাষ্ট্র যদি মনে করে যে না, আমার বাজেট বড়, আমার জাকাতের পরেও আরো ট্যাক্সেশন দরকার, তাইলে আপনি তাদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা অবলম্বন করতে হবে, কারণ তারা বছরে 2 বার ট্যাক্স দিচ্ছে। এখানে 2.5% ভেজিটেশন, প্রত্যেক বড় ব্যবসায়ীর ভেজিটেবলের আছে, তারা ভেজিটেবলেরটা দিচ্ছে, স্বর্ণেরটা দিচ্ছে, তাদের ট্রেডেরটা দিচ্ছে, ব্যবসারটা দিচ্ছে। একটা বড় অ্যামাউন্ট তারা রাষ্ট্রকে বা রাষ্ট্রের মধ্যে থাকা গরিব গোরাবার মধ্যে বন্টন করছে। তো তারা যদি 2 বার ট্যাক্স দিতে যায়, তো তারা তো নন মুসলিম ব্যবসায়ীদের সাথে একই কম্পিটিশনের মধ্যে পেরে উঠবে না। সুতরাং আমাদের উলামায়ে কেরাম ইচ্ছে করলে এই প্রস্তাবনাটা সরকারকে দিতে পারে। সরকার, উলামায়ে কেরাম বলতে 2-3 জন আলেম বলে দিলে তো হবে না, প্রত্যেক ঘরানার বড় লোকজন আমরা বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। আর আমরা এত ট্রেডিশনাল মাইন্ডসেটের লোক, আমরা বললাম না জাকাত সম্পর্কে আমরা পুরো বিষয় ছেড়ে দেব। মাল কাকে বলে, মা মানাল মাল ওয়া মা তারিফুল মাল, এই মাল কাকে বলে এটার উপর আমরা ক্লাস করতে 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 জিন্দেগি শেষ করে দিয়েছি। মা মানাল মাল, মা মানাল জাকাত, এগুলা মৌলিক আলোচনাগুলো হয় নাই। তাহলে তো সরকারের কাছে গেলে সরকার বিষয়গুলো কনসিডার করতে পারবে যে মুসলিম বড় ব্যবসায়ীগণ জাকাত আদায় করবেন। ট্যাক্সেশনের ক্ষেত্রে তাদেরকে শিথিল করা হবে, তাদের জন্য আপনারা 10% করে দেন, 8% করে দেন, 4% করে দেন। অথবা জাকাত আদায় করার পরে তারা যদি ট্যাক্সও দেয়, তো রাষ্ট্রের পক্ষ থেকে কিছু ফেসিলিটি তাদেরকে দান করা হোক, কারণ তারা তো রাষ্ট্রকে দিচ্ছে। আর বাংলাদেশের মধ্যে 1000 বড় বড় ব্যবসায়ী যদি সত্যিকার অর্থে গভর্নমেন্টকে জাকাত প্রদান করে, বাংলাদেশের মধ্যে 1000 বড় বড় ব্যবসায়ী
সত্যিকার অর্থে ইন লেটার এন্ড স্পিরিট তারা যদি গভর্নমেন্টকে জাকাতটা পে করে, কারণ ট্যাক্সেশনের ক্ষেত্রে তারা হেইরাগিরি করে, সবাই করে সেটা ট্যাক্সেশনের ক্ষেত্রে, যে আমার টোটাল সেল হয়েছে বা আমার ইনকাম হয়েছে ধরেন 1 কোটি টাকা, আমি নিয়ে বিনিয়ে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করে আমরা চেষ্টা করি সেটাকে যত কম দেখা যায়, অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল। বুঝতে পেরেছেন? কিন্তু জাকাতের ক্ষেত্রে সরকার এই জিনিসটা কাজে লাগাতে পারে। জাকাতের ক্ষেত্রে কেউ এই কাজটা করবে না, কারণ এটা আল্লাহর হক। সবাই জানে এটা একটা ইবাদত। এটা ট্যাক্স ঠিক আছে আপন জায়গায়, কিন্তু এটা তো ইবাদত। এটার সাথে আমার দিন দুনিয়া আখিরাত সম্পর্কিত। তো জাকাত নিয়ে কেউ হেরাফেরি করবে না। সুতরাং জাকাতের কালেকশনটা ট্যাক্সের কালেকশনের চেয়ে অনেক বেশি এফেক্টিভ হবে, অনেক বেশি রিয়ালিস্টিক হবে। ট্যাক্সেশনের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে, জাকাতের ক্ষেত্রে সেই ঘটনাগুলো ঘটবে না, না ঘটার সম্ভাবনা বেশি। সুতরাং রাষ্ট্র, আমাদের 1000 বড় ব্যবসায়ী যদি রাষ্ট্রকে জাকাত দেয়, রাষ্ট্রের বাৎসরিক বাজেটের ক্ষেত্রে এটা একটা বিশাল ভূমিকা রাখবে। এবং রাষ্ট্র যদি এটাকে এফেক্টিভলি গ্রহণ করে, আমরা, আমাদের সমস্যা হচ্ছে উন্নত বিশ্বের ট্যাক্সেশন, আমরা নিজেরা কোনো কিছু প্রডিউস করতে চাই না, নিজেরা সোসাইটিকে কোনো কিছু দিতে চাই না, আমরা কপি পেস্ট নির্ভর হয়ে গেছে। সিম্পলি দেখেন, এখানে আমেরিকার মধ্যে এখন আপনারা যারা ভিডিও অন করতে পারবেন, ভিডিও অন করে দেন। আমি এরকম অন্ধকারে ক্লাস করতে পারি না, যেটা আপনাদেরকে বারবার বলেছি। আর আপনারা যদি মনে করেন টায়ার্ড হয়ে গেছেন, তাইলে বন্ধ করে দিব, অসুবিধা নেই, নো প্রবলেম। আমার শরীর খুব খারাপ, এরপরও আমি ক্যান্সেল করি নাই, চাইতেছিলাম না। এখন তো এগুলার ডিমান্ড কমে গেছে। আমি যদি এখানে নূর মাটি নিয়ে আলোচনা করতাম, হয়তো আপনারা অনেক বেশি ইন্টারেস্টেড হইতেন। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি। কি বলতে চেয়েছি ভুলে গেছি, কেউ একটু আনমিউট করে স্মরণ করে দেন। আচ্ছা, মুসলিম যারা আছে এদের বিষয়গুলোতে যাকাতের জি জি, তাদের জন্য যাকাতের ব্যবস্থাটা কি একমাত্র বিষয়? হ্যাঁ। তাহলে রাষ্ট্র যদি মুসলিম ব্যবসায়ীদের কাছ থেকে জাকাতগুলা পারফেক্টলি আদায় করতে পারে, এবং আপনি দেখেন এই আমাদের এখানে কপি পেস্টের বিষয়টা এত এভাবে হয়ে গেছে, এখানে যারা ইলিগালি থাকে আমেরিকার মধ্যে, আপনারা দেখেন আইআরএস এর দীর্ঘ একটা চলতেছে, মুখ বাধা। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, মুখ বাধা সবার, পুলিশগুলা মুখ বাধা রাখে, এরা এই যে ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে ধরতেছে। এই মুখ বাধার বিষয়টা কিছুদিন আগে আমাদের দেশে মাদকের জন্য সবাই ধরাধরি করতেছে, সেখানেও দেখলাম পুলিশের মুখ বাধা। মানে আমরা কপি পেস্ট কিভাবে করি দেখেন, মানে এই জিনিসটা আমেরিকার কাছ থেকে শিখতে হয়েছে। মানে মুখ বেঁধে এই কাজটা করতে হবে পুলিশের। আমাদের দেশে পুলিশের মুখ বাধা থাকার তো কোনো কথা নেই। আমি কিছুদিন আগে দেখলাম ওইটাতে মুখ বাধা। মানে এই জিনিসটা আমরা আমেরিকার কাছ থেকে শিখতে হয়েছে। এরকম কপি পেস্ট আমরা করি, অথচ আল্লাহ পাকের অপরিসীম দয়া হচ্ছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি এখানে, অক্সফোর্ড ইংল্যান্ডে, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে, বা আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে গুলো যারা পড়ে, বা আমাদের ঢাকা ইউনিভার্সিটি, আমি তো গ্যারান্টির সাথে গভর্নমেন্ট, আমরা সবাই, মানে আমি সবার কানে দিচ্ছি, আমরাও জানি সেটা, ঢাকা ইউনিভার্সিটির জন্য আমরা 10 বছর যদি কাজ করি, হার্ভার্ড আর ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কোনো ফারাক থাকবে না। ইউনিভার্সিটির মূল ইস্যু কি? আমাদের এখানে আল্লাহ পাকের মেহেরবানি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার মধ্যে আমাদের মেধাবী লোক বেশি। আমাদের এই জমিটা এত বেশি মানে উর্বর, ঠিক আছে, মেধা প্রডিউস করার ক্ষেত্রে, সেটাতে কারো কোনো দ্বিমত নাই। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছেলেরা যখন আসেন, আমাদের ছেলেরাই মূল স্কলারশিপ গুলা গ্রহণ করে। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ব্রেইন গুলা ব্রেইন, এটাকে বলে ড্রেইনাইজেশন অফ ব্রেইন। মানে ব্রেইন গুলা ড্রেইন করে আমরা এখানে নিয়ে আসার জন্য আমরা কি করি, সামাজিক এবং রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি করি। ঢাকা ইউনিভার্সিটিতে ভিপি নিয়োগ হয়েছে, বুঝতে পেরেছেন? তো ভিপি নিয়োগ হয়েছে সেটা কি রাষ্ট্রের জন্য, মানে ও রাষ্ট্রের পলিটিক্সের মধ্যে জড়িত হওয়ার জন্য, সে ঢাকা ইউনিভার্সিটির জন্য। কিন্তু আপনি দেখেন রাত দিন পেপারগুলো এভাবে তাদেরকে হাইলাইট করে, তারাও মনে করতে বসেছে যে তারা আসলে ভিপি না, তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি ইউনিভার্সিটির ভিপি, you think about the university, why are you talking about the modern politics or the politics of Bangladesh? আপনার দরকার কি? আপনি এখানে ইন্টারফেয়ার করবেন কেন? আপনি ইউনিভার্সিটির ভিতরে থাকেন,
এরপর 1 বছরের মধ্যে আমাকে জানান দেন আপনি কি কি কাজ করেছেন ইউনিভার্সিটির উন্নয়নের জন্য। ভিপির গরমের জন্য ঢাকা মানে ইউনিভার্সিটির শিক্ষক পর্যন্ত রাস্তায় চলতে দ্বিধাবোধ করে। বড় আজীব দেশ, আপনারা বুঝতে পেরেছেন। আর রাত দিন মিডিয়া গুলাকে হাইলাইট করে, অমুক ভিপি ইউনিভার্সিটির মধ্যে থাকেন, স্টে ইন দ্য ইউনিভার্সিটি। আপনাকে কে বলেছে ইউনিভার্সিটির বাইরে আসতে? আপনারা বলে, আমি যে আপনাকে ভোট দিয়েছি কি জন্য ভোট দিয়েছি? বাংলাদেশের জন্য না, আমি ইউনিভার্সিটির জন্য আপনাকে ভোট দিয়েছি। যাই হোক, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, মানে কপি পেস্টের মধ্যে বোধহয় চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু আমরা কপি পেস্ট করতে হয় না। আল্লাহ আমাদেরকে মেধা দান করেছেন, আমরা ইচ্ছে করলে এটা ইউজ করে অনেক কিছু করতে পারি। তো আমরা ওই যে গভর্নমেন্ট, আমরা কি করেছি, ট্যাক্সেশনের রুলগুলা নিয়েছি। ট্যাক্সেশনের রুল গত 60, 70, 80 বছরে আপনি যে কোনো একজন এক্সপার্টকে জিজ্ঞেস করে দেখেন। ইংল্যান্ড ছেড়ে আসার পরে আমাদেরকে যে ট্যাক্সেশনের কোড দিয়ে এসেছে, সেখানে যে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে, আমাদের জাতিকে সামনে রেখে, আমাদের মেন্টালিটিকে সামনে রেখে এখানে যে কোনো পরিবর্তন করবো, সে মেধার লোকটি আমাদের নাই। অবশ্যই আছে, কিন্তু করে নাই। আমরা বসে থাকি ইংল্যান্ডের মধ্যে কখন তারা পরিবর্তন করবে, আমরা এখানে এসে কপি পেস্ট করি। ট্রাফিক লর মধ্যে কি আমরা কোনো এখানে অ্যামেন্ডমেন্ট করার জন্য, সংশোধন করার জন্য, এটাও কি আমরা আমেরিকা ইংল্যান্ডের জন্য বসে থাকতে হবে? বুঝতে পেরেছেন? তো আমরা জাতিগতভাবে আমাদের সম্মান রইল কই? আর কপি পেস্ট করতে এমন অবস্থা হয়ে গেছে, একটা ট্রাফিক ল, এই ট্রাফিক লর মধ্যে আমাদেরকে কপি পেস্ট করতে হয়। ঠিক এই জায়গার মধ্যে মানে জাকাতের মতো একটা বিশাল খাত পাত্তাও দেই নেই। আমরা বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমানের সাহেবের আমরা ধন্যবাদ জানাচ্ছি যে কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে উনি জাকাত নিয়ে, জাকাতকে কিভাবে বর্তমানে আমাদের বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পারফেক্টলি কাজে লাগানো, এই যে চিন্তা করেছেন, এটা আলহামদুলিল্লাহ অ্যাপ্রিসিয়েবল। কে করছে এই চিন্তা? এই যে শুরুতেই মানে আপনার ইন্টারেস্টটা আপনি বহিঃপ্রকাশ করেছেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। এবং আমাদের উলামায়ে কেরাম, সকল ঘরানার উলামায়ে কেরামের প্রতি আমাদের বিশেষ থাকবে, অনুরোধ থাকবে, আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট, যেমন আমরা তো এক্সপার্ট না, আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট তারা কয়েকজন ঐক্যবদ্ধ হয়ে, ঠিক আছে, একটা প্রস্তাবনা যে জাকাতগুলো, ট্যাক্সেশন এবং জাকাত, প্রথম বিষয় হচ্ছে আমরা যারা জাকাত দিব, বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীগণ, তাদেরকে ট্যাক্সেশনের ক্ষেত্রে আমাদেরকে কি দিতে হবে? শিথিলতা দিতে হবে। কারণ একই বছরে তারা 2টা ট্যাক্স যদি দিতে যায়, তাদের ক্যাপিটাল নিয়ে টানাটানি পড়ে যাবে। বুঝতে পেরেছেন? সেই কারণে ট্যাক্সেশনের ক্ষেত্রে তাদেরকে শিথিল করতে হবে, তাদেরকে ডেকে বলতে হবে যে আপনি একটা দিবেন, জাকাত দেন। এখন জাকাতটা কিভাবে হবে সেটার পুরো একটা ইনফ্রাস্ট্রাকচার আমরা রেডি করি, জাকাত বোর্ড করি, সেটা স্বচ্ছতা নির্ধারণ করি, ডাটাবেসগুলো তৈরি করি। মালয়েশিয়া এবং সৌদি আরবের মধ্যে জিনিসগুলোকে ডেভেলপ কিভাবে করছে সেটা চিন্তা করি। আমাদের যারা এক্সপার্ট আছে তাদেরকে ডাকি আমরা 2-3টা বিষয়, জাকাতের কালেকশন, সেটার মধ্যে স্বচ্ছতা, অতঃপর সেটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের বোধহয় ধর্মই একমাত্র ধর্ম যারা জাকাত কালেকশন, অতঃপর জাকাতের ডিস্ট্রিবিউশন। আর আজীব বিষয় হচ্ছে, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে শব্দই ব্যবহার করেছেন জাকাত। জাকাত শব্দের সাথে পবিত্রতা, পিউরিফিকেশন এবং গ্রোথ, 2টা জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িত। গ্রোথ এবং পবিত্রতা, আপনি দেখেন শব্দের মধ্যে কি প্রেস্টিজ ইস্যু করেছেন, যাতে কেউ এই জিনিসটাকে আন্ডারএস্টিমেট করতে না পারে। অর্থাৎ জাকাতের মধ্যে আপনার মনে হচ্ছে জাকাত দিয়ে আপনারা যেভাবে, আমাদের অনেক ব্যক্তি দেখবেন, আল্লাহ সবাইকে শেফা দান করুক, যারা ওই কিডনির জন্য করে, কি বলে এটারে, রক্ত গ্রহণ করে, ডায়ালিসিস করে। ডায়ালিসিসে কি হয়? আপনার রক্তগুলো নেয়, সেটাকে পিউরিফাই করে, করার পরে আবার আপনাকে দিয়ে দেয়। এরকমই তো হয় যতটুকু আমি বুঝি গরিব মানুষ হিসাবে। জাকাত হচ্ছে অনেকটা ডায়ালিসিস সম্পদের, আপনার পুরা সম্পদকে, ঠিক আছে, পবিত্র করে আবার আপনার পকেটে দিয়ে দিচ্ছে। এবং এটার সাথে একটা গ্রোথ জড়িত। এই যে গ্রোথ, এটাকে আমরা উলামায়ে কেরাম, যেহেতু আমরা ফাইন্যান্স বুঝি না, আমরা এটাকে বরকতের মধ্যে সীমাবদ্ধ রাখি, বারাকা, ব্লেসিংস। কিন্তু এই গ্রোথটা, এটা তো ফাইন্যান্সিয়াল টার্ম, আমি যদি ভুল না করি।
এটাতে গবেষণা করবে তো অর্থনীতিবিদরা। তারাই আমাদেরকে বলবে জাকাতের মধ্যে যে আমার নবী গ্রোথের কথা বলেছেন, সেই গ্রোথটা আমাদেরকে একটু বুঝিয়ে দেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রত্যেক জিনিস আমরা মনে করি আমরাই এক্সপার্ট।